গল্প শুভমের। নমস্কার সকল দর্শককে স্বাগত জানাই আমার 6 নম্বর এপিসোডে। আজকে রয়েছে দুটো রক্ত খাওয়া পিশাচের ঘটনাটা যেরমভাবে লেখা আছে আমি সেরমভাবে পড়ে শোনাচ্ছি। আজকের ঘটনাটা ঘটে আমার বন্ধু পল্টুর সাথে। পল্টুর বাবা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তাকে তার গ্রামের বাড়িতে যেতে হয়। কিছুদিন যাওয়ার পরে তিনি সুস্থ হতে থাকে। ভালো ডাক্তার দেখানোর পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এদিকে আবার আমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পল্টু সেই দিন সেই রাতে কলকাতা থেকে যে বাসটা আসছিল সেটা ধরে রওনা দিল, কিন্তু বাসটা ঠিক 8:30 নাগাদ আমার পাশে এসে খারাপ হয়ে যায়। এদিকে নাকি সেরকম গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। ভারী বিপদে পড়ে সে আমাকে ফোন করলো। আমিও আর সময় নষ্ট না করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি। যেহেতু রাস্তাটা অনেক দূরে তাই যেতে একটু সময় লেগেছিল। এদিকে পল্টু একা ঠিক কবরের পাশেই দাঁড়িয়ে ছিল, অপেক্ষা করছিল কখন আমরা যাব বা বাসটা ঠিক হয়ে যাবে। কিন্তু গাড়ির যিনি চালক ছিলেন তিনি সকল যাত্রীকে বলে দিল আজকে রাতে আর বাসটা ঠিক করা সম্ভব হবে না, তাই আপনারা যদি একটু হেঁটেই পেরিয়ে যেতে পারেন। লোকটার কথা শুনে পল্টু হাঁটতে শুরু করলো। তখন রাত 9:30 হবে। হঠাৎ সে রাস্তায় একটা বয়স্ক লোককে দেখতে পায়। তিনি ভীষণ কাশছিলেন আর হাতে একটা ব্যাগ ছিল ওনার। পল্টু সঙ্গে সঙ্গে ওই লোকটার কাছে গিয়ে পেছন থেকে ডাকতে থাকে। লোকটা পেছন ফিরে একটা কথাই বলছিল, বাবা, এখানে বেশিক্ষণ থেকো না, কে বলতে পারে কখন কি হয়ে যায়। কথাটা শুনে পল্টু অনেকটা ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে লোকটাকে জিজ্ঞাসা করলো, কাকা ভারী বিপদে পড়েছি। আমি যে গাড়িটা করে আসছিলাম সেটা হঠাৎ রাস্তায় খারাপ হয়ে যায়, আর এখানকার রাস্তাঘাটও তেমনি চিনি না। দয়া করে যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন, শুধু আজকে রাতের জন্যই। এই কথাটা শোনার পরে ওই বয়স্ক লোকটা পল্টুর দিকে একবার তাকিয়ে তারপর আর কিছু না বলেই চলে যায়। পল্টু অবাক হয়ে যায়। লোকটাকে এতবার অনুরোধ করলাম, তারপরও তিনি একটি বারের জন্য আমার কথার উত্তর দিল না। তারপর সে আমাকে ফোন করলো, কিন্তু ওখানকার নেটওয়ার্ক এত প্রবলেম করছিল যে ফোনটা বারবার কেটে যাচ্ছিল। এবার সে আরও ভয় পেয়ে যায় আর ভগবানের স্মরণ করতে থাকে। কিছুটা হাঁটার পরে সে একটা ছোট্ট বাচ্চা আর তার মাকে রাস্তায় দেখতে পায়। বাচ্চাটি মায়ের কোলে ছিল আর একটা পুতুল হাতে নিয়েছিল, আর মা তার বাচ্চাটাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরেছিল। ঠিক তখন বাচ্চাটির হাত থেকে পুতুলটি মাটিতে পড়ে যায়। পল্টু তখন মাটি থেকে ওই পুতুলটা তুলে বাচ্চাটার হাতে দেয়। পুতুলটা পেয়ে ওই বাচ্চাটা খুব খুশি হয়ে ওর মাকে বলল, মা দেখো, ওই আঙ্কেলটা আমার খুকুকে তুলে দিয়েছে, ওনাকে কিছু বলো না। বাচ্চাটির মা তখন খুব ভয়ঙ্কর একটি শব্দ উচ্চারণ করে। থ্যাংক ইউ। পল্টু ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলো, মানে? ওই বাচ্চাটির মায়ের এরকম ভয়ঙ্কর আওয়াজ শুনে ও কেঁপে উঠল। ওই মহিলাটার মুখ যেহেতু শাড়ির আঁচল দিয়ে ঢাকা ছিল, তাই পল্টু ওই মহিলাটাকে দেখতে পায় না। তারপর ওই মহিলাটা ওর দিকে মুখ ঘুরিয়ে বলে, আমি জানি আপনি খুব বিপদে পড়েছেন আর এখানকার রাস্তাঘাটও তেমনি চেনেন না। তাহলে আমার সঙ্গে চলুন, সামনেই আমার কুটির। আজকের রাতটা ওখানেই থাকবেন, কাল সকালে চলে যাবেন। কিছুটা অবাক হয় পল্টু ওই মহিলাটার কথায়, আর মনে মনে ভাবতে থাকে কি করে জানলো যে আমি বিপদে পড়েছি। তারপর মনে মনে ভাবলো হয়তো ভগবান কোনো ব্যবস্থা করে দিয়েছে। সে ওই মহিলাটার সঙ্গে কুটিরের পথে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে ওই বয়স্ক লোকটার সাথেও তার সাথে দেখা হয়, যার সাথে প্রথমবার তার দেখা হয়েছিল। তিনি একটা কিছু ইশারা করছিলেন। পল্টু বুঝতে পারল না। সে ওই মহিলার সঙ্গে তার বাড়িতে গিয়ে পৌঁছালো। ঘরে পা রাখতেই তার নাকে একটা পচা গন্ধ এলো। গন্ধটা তার ভীষণ চেনা। পল্টু আরও কিছু জিনিস লক্ষ্য করলো। এই এলাকায় আশেপাশে কোনো বাড়ি ছিল না, মাত্র একটা বাড়িই রয়েছে। আর বাড়িটিও কিরকম জানি দেখতে, মনে হচ্ছে অনেক দিন পুরনো। দেওয়াল থেকে মাটিগুলো খসে খসে পড়ছে। মহিলাটির একটি হাতের ইঙ্গিতে পল্টুকে ভেতরে আসতে বলল। ভেতরে ঢুকে সে বিছানায় বসল। তারপর আবার সেই পচা গন্ধ। এবার যেন পচা গন্ধটা আরও কাছ থেকে আসছে। এমন সময় মহিলাটি একটি থালায় করে খাবার নিয়ে আসলো। থালাটি হাতে নিয়ে পল্টুর চোখ কপালে উঠে গেল। থালার চারিদিকে রক্ত। এসব কি? ভয়ে থালাটি ফেলে সে চিৎকার করে ওঠে। তখন ওই মহিলাটি একটি ভয়ঙ্কর হাসি দিয়ে তার মুখের কাপড়টা সরিয়ে ফেলে। কাপড়টা সরাতেই তার মুখের বিভৎস চেহারা দেখে পল্টু ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। আমরা যখন পৌঁছাই তখন ওকে রাস্তার ধারে পাই, আর ওর সমস্ত শরীরে কালো কালো দাগ ছিল। জ্ঞান আসতে প্রায় 2 দিন লেগে গেছিল। ওই দিন রাতে যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে হয়তো আজকে পল্টুকে বাঁচানো সম্ভব হতো না। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। দ্বিতীয়টা আরও ভয়ানক, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রথিনের লাশের কথাটা আমার আজও মনে পড়ে। সেই রক্তমাখা দেহ আমার এখনও চোখের সামনে ভাসে। একটা সুস্থ সবল শরীর যে এই পৃথিবী ছেড়ে এরভাবে চলে যাবে সেটা আমি ভাবতেও পারি না।
আজও ওই বিষয়গুলো আমার কাছে সত্যভাবেই ধরা দেয়। কিন্তু কিন্তু ওই মূর্তিটা আবার সেই রক্ত। উফ, কে রেখেছে আমার সামনে এই মূর্তিটা? নিয়ে চলুন আমাকে এখান থেকে, এক্ষুনি নিয়ে চলুন। আর আমার সামনে থেকে ওই মূর্তিটা এক্ষুনি সরিয়ে ফেলুন। আমি কিন্তু বলে দিয়েছি, সরিয়ে নিয়ে যান। হিনহানি আচার্য, এই লোকটি প্রায় বিগত 5 বছর ধরে হিনহানি অ্যাসাইলামে এইভাবেই পড়ে রয়েছে। চোখের সামনে সবটা দেখি, কিন্তু কিছুই করতে পারি না। কলকাতা শহরে বদলি হয়ে আসার পরেই আমার এই দুর্দশা। ভেবেছিলাম একটা ভালো জায়গায় গিয়ে কাজের সুযোগ পাবো, কিন্তু না, একেই বলে নিয়তির অভিঘাত। সে আমাকে এখানে নিয়ে এসেই ফেলল। লোকটাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। ডক্টর মাত্র আমাকে বলছিলেন, এই যে লোকটিকে দেখছেন এর নাম হলো প্রবাল। এর নিজের স্ত্রী ও কন্যাকে গলা কেটে হত্যা করেছে, কিন্তু তারপরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পুলিশের কাছেও বিষয়টা সন্দেহজনক বলেই মনে হয়েছিল। লোকটি যে একেবারেই পাগল, না না, তা নয়। উনি কিছু কিছু সময় নিজের দোষ ঢাকতে পাগলের অ্যাক্টিং করে। নিজে যাতে ফাঁসির হাত থেকে রক্ষা পান, তাই পাগলের অভিনয়টা বেশ ভালোভাবে চালিয়ে গেছে। পুলিশের পক্ষেও বিষয়টা বুঝে ওঠা সম্ভব হয়নি। শেষে আমাদের ঘাড়ে ফেলেই চলে গেলেন তারা। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কত কিছুই না হলো, কিন্তু লাভ নেই। পৃথিবীতে এই আমাদের পাগলাগর্দি পুলিশের নজরে পড়েছিল। কি বলি বলুন তো? যাক, আজ থেকে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বো, তাই আজ থেকে ওই লোকটার যাবতীয় দায়িত্ব আপনার। সেই কারণেই আপনাকে ট্রান্সফার করানো হয়েছে। রাঁচি থেকেও বেশি ভয়ঙ্কর এখানকার পরিবেশ, আর সেটা ওই লোকটার জন্যই হয়েছে। আমি আপনাকে সব রকমভাবে অ্যাসিস্ট করব, কিন্তু আপনাকে কথা দিতে হবে। ওই লোকটার সাথে জড়িত থাকা সমস্ত কথা কিংবা রহস্য আপনাকে উপযুক্ত সমাধান খুঁজে বার করতে হবে। এই কথাটি বলেই সেদিন বাবু চলে গিয়েছিলেন। আমার মনটা নেহাতি কৌতূহলী হয়ে উঠল। নিজের স্ত্রী ও কন্যাকে গলা কেটে হত্যা করেছে যে ব্যক্তি, সে আর যাই হোক কোনো সাধারণ ব্যক্তি তো হতেই পারে না। এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম বই কি, কিন্তু ওই লোকটা যে কোল্ড ব্লাডার মার্ডারার ছিল এটা কিন্তু নয়। তিনি নিজের দিকটা বুঝতেই হয়তো এরকম কাজটি করেছিলেন। তবে এটা ভেবেও অবাক হতাম যে এতগুলো খুন করার সময় ওনার হাতটা কি একবারের জন্য কেঁপে ওঠেনি? উঠেছিল হয়তো, কিন্তু কিছু কিছু সময় আমাদের নিজের মন ও শরীরের ওপর আমাদের নিজেরই ভারসাম্য থাকে না। কিছু না কিছু শক্তি রয়েছেই যে বা যারা তাদের ক্ষমতা দিয়ে সাধারণ মানুষের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। ভাবছেন বানিয়ে বলছি? কখনোই না। এই ঘটনার মধ্যে দিয়ে কোনো অন্তিম নির্দেশ আমি পাবো তা আমি জানি। তবে এটুকু বুঝতে পারছি শেষে হয়তো আমাকে ওই ব্যক্তিটার মতন পাগল হয়ে যেতে হবে। বেশ কয়েকদিন ধরে আমি ওই লোকটাকে ভালোভাবে কোর্স কমপ্লিট করার পরে যেটুকু বুঝতে পারলাম সেটা হলো এক প্রকারের ফোবিয়া। এই ফোবিয়া কোনো সাধারণ বিষয়কে নিয়ে ছিল না, ছিল এক বিশেষ মূর্তিকে নিয়ে। ওই মূর্তিটাই নাকি তাকে ওই খুনগুলো করতে বাধ্য করেছে, এমনটাই পুলিশের কাছে তিনি তার নিজের জবাববন্দিতে বলেছিলেন। তবে এর মধ্যে সত্যতার জায়গা কিছুটা ছিল, কিন্তু সেটা কি পরিষ্কারভাবে আন্দাজ করতে পারছি না। বিষয়টা ক্রমাগত জটিল থেকে আরও জটিল হয়ে ওঠে। ওই মূর্তিটার খোঁজ পেলাম লালবাজারের হেড অফিসে। সেখানে একটা বিশেষ জায়গায় রাখা ছিল সেই মূর্তিটা। মূর্তিটাকে দেখা মাত্রই মনে হলো ভারী অদ্ভুত কোনো জীব, না মানুষ, না শয়তান, আবার না কোনো জন্তু। এরকম কিছু যে এই পৃথিবীর বুকে লুকিয়ে থাকতে পারে সেটা ভেবেই অবাক হয়েছিলাম। আমাকে এমন শান্ত চিত্রে মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে দেখে এক বয়স্ক লোক এগিয়ে এসে বলল, এমন করে কি দেখছো? দয়া করে এরকম ভয়ঙ্কর মূর্তি বানানোর চেষ্টা করো না। এর সাথে যেই ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে, তবে সেটা আপনাদের মাথায় ঢুকবে না। পুলিশ আমাকেও হাজতে পুরে রেখেছে। আজকে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু আজকে আমাকে প্রশ্ন করার জন্য এই লালবাজারের ধারে নিয়ে এসছে, এরপর আবার জেলে ঢুকিয়ে দেবে। আমার অপরাধ ছিল ওই মূর্তিটার রহস্য খোঁজার জন্য যাওয়া। ওই মূর্তিটার দিকে একটা অদ্ভুত জানোয়ার বেরিয়ে আসে। সেই জানোয়ারটি এগিয়ে যায় মানুষের দিকে আর রক্ত শুষে শুষে খায়। আমি এরকমই একটা লোককে বাঁচাতে গিয়েছিলাম, বুঝলেন? ওই জানোয়ারকে মারার কৌশল আপনার অজানা। সে যে ওই একটাই ল্যামার দ্বারাই মরবে, আর ওই ল্যামার রয়েছে ক্রুকেটে। তারপরের ঘটনা ক্রমশ রহস্য। তো দর্শক বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্তই। যদি তোমাদের ঘটনাটা ভাল লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।